হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফার রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব ম্যাক প্রোটোকল। তো ম্যাক প্রোটোকল দেখার আগে আমরা প্রথমে জেনে নিই ম্যাক অ্যাড্রেসটা আসলে কী। দ্য ম্যাক অ্যাড্রেস রেফার্স টু মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস, অর্থাৎ ম্যাক অ্যাড্রেসের ফুল ফর্ম হচ্ছে, ম্যাকের ফুল ফর্ম হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, আর অ্যাড্রেস তো অ্যাড্রেস থাকছেই। It is known as the hardware ID number. It is a unique 12-character alphanumeric identifier assigned to Network Interface Card by NIC to identify a device on a network. অর্থাৎ যদি সহজ বাংলায় বলতে চাই, ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে প্রতিটা ডিভাইসের বা প্রতিটা হার্ডওয়্যারের একটা ইউনিক নাম্বার, যেটা 12 ডিজিটের হয়ে থাকে। সেটা আলফানিউমেরিক মোডে থাকে, মানে হয় সেটা অ্যালফাবেটিক আকারে থাকবে বা অথবা সেটা ডিজিট আকারে বা সংখ্যা আকারে থাকতে পারে, ঠিক আছে। তো এই যে আলফানিউমেরিক যে 12টা ক্যারেক্টার থাকে, সেখানে সেই ক্যারেক্টারগুলোর মাধ্যমে একটা ডিভাইসকে নেটওয়ার্কের মধ্যে আলাদাভাবে চিহ্নিত করা যায়। যেমন ধরেন, আপনার ঘরে ল্যাপটপ আছে, পিসি আছে, ল্যাপটপ আছে, পিসি আছে, ফোন আছে, সবগুলো কি আলাদা ডিভাইস। সবগুলো ডিভাইসের জন্য তাদের ইয়েতে আলাদা আলাদা ম্যাক অ্যাড্রেস থাকে। যেমন ধরেন, ম্যাক অ্যাড্রেস কেন প্রয়োজন, এখন আসি এই কথাটাতে। যেমন আপনার নামের নাম কিন্তু অনেকের থাকতে পারে। ইউনিভার্সিটিতে যে যদি আমরা আপনার নামটা বলি, আপনার নামের নাম তো অনেকে থাকতে পারে। আমরা এখান থেকে সেখানে আপনাকে ইউনিকভাবে কীভাবে খুঁজে বের করতে পারি। আমরা যদি আপনার আইডি নাম্বার বা রোল নাম্বার দিয়ে সার্চ করি, সেক্ষেত্রে আপনাকে ইউনিকলি খুঁজে বের করতে পারবো, কারণ আপনার রোল নাম্বার তো অন্য কারোর সাথে ম্যাচ হবে না, তাই না? নাম কিন্তু ম্যাচ হতেই পারে, বাট রোল নাম্বার কিন্তু ইউনিক। এই ইউনিকনেসের কারণে আমরা আপনাকে খুব দ্রুত খুঁজে বের করতে পারবো। এই যে সেম কাজটাই করে হচ্ছে ম্যাক অ্যাড্রেস। আপনার পিসি, ফোন, ল্যাপটপ বা যাই থাকুক না কেন, তাদের জন্য একটা ইউনিক নাম্বার দিয়ে দেয়। যেমন আপনাদের রোল নাম্বার দেওয়া হয়, সেরকম একটা ইউনিক নাম্বার দিয়ে দেওয়া হয়, যার উপর বেস করে একটা নেটওয়ার্কে ডিভাইসগুলোকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করা যায় এবং সেগুলোকে খুব দ্রুত খুঁজে পাওয়া যায় বা ডিফাইন করে দেওয়া যায় যে এই ডিভাইসটা হচ্ছে এইটা, এই ডিভাইস হচ্ছে এইটা, এরকমভাবে ডিফাইন করে দেওয়া যায়। এটাই হচ্ছে ম্যাক অ্যাড্রেসের কাজ। তার সঙ্গে আপনার ম্যাক অ্যাড্রেস কী এবং সেটা কেন ইউজ করা হয় সেটা বুঝতে পারছেন। তো এখন আসা যাক, ম্যাক অ্যাড্রেস প্রোটোকলটা কী। মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল বা ম্যাক protocols are part of data link layer of the OSI model. অর্থাৎ OSI যে মডেলটা আছে, সেটার মধ্যে যে সেকেন্ড লেয়ার অর্থাৎ ডেটা লিঙ্ক লেয়ার, সেখানে যে একটা পার্ট হচ্ছে আমাদের ম্যাক প্রোটোকল বা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল প্রোটোকল। তো এখন আসা যাক মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল। মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকলটা আসলে কি? মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকলস আর রুলস অর মেথডস used in computer network that allow multiple device or users to share the same communication medium or channel. সেটা হতে পারে ওয়্যার্ড মাধ্যম অথবা হতে পারে ওয়্যারলেস মাধ্যম উইথ ইন্টারফেস। অর্থাৎ মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকলটা একটা সেট অফ রুলস বা সেট অফ মেথড, যেটাকে ইউজ করে কম্পিউটার নেটওয়ার্কে মাল্টিপল ডিভাইস বা মাল্টিপল ইউজার্সকে অ্যাট দ্য সেম টাইম একটা মিডিয়াম বা একটা চ্যানেলের মধ্যে দিয়ে তাদের যেই ডেটাকে সেটাকে শেয়ার করার জন্য পারমিশন দেয় ইন্টারফেসের মাধ্যমে। তাহলে কেন মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল জরুরি? এই যে ওয়াই মাল্টিপল অ্যাক্সেস নিডেড ইন এ নেটওয়ার্ক when multiple devices try to send data at the same time, there can be collision, delay or data loss. তো এই যে দেখেন, যখন একটা নেটওয়ার্কের মধ্যে মাল্টিপল ডিভাইস অ্যাট দ্য সেম টাইম ডেটা বা কোনো ধরনের ইনফরমেশন শেয়ার করতে চাই, সেক্ষেত্রে কী হবে? সেখানে কলিশন, অর্থাৎ মানে আমাদের একটা ট্রাফিক লেগে যাবে, সেখানে ডিলে হবে বা ডেটা লস হতে পারে। এই ব্যাপারগুলো অ্যারাইজ হতে পারে। তো এগুলোকে মেনলি রিমুভ করার জন্য মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকলটা জরুরি, যেটা কি এনশিওর করে? দ্য মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল এনশিওরস এফিশিয়েন্ট ডেটা ট্রান্সমিশন, অর্থাৎ ডেটা যাতে ট্রান্সমিশনটা এফিশিয়েন্টলি হয় সেটাকে সে এনশিওর করে। ফেয়ার অ্যাক্সেস ফর অল ইউজার্স, সবগুলো ইউজারের জন্য তারা ফেয়ার অ্যাক্সেসকে এনশিওর করে। এবং মিনিমাম কলিশন, অর্থাৎ যাতে ট্রাফিক লেগে না যায়, ডেটা ট্রাফিক লেগে না যায়, সেক্ষেত্রে তারা মিনিমাম কলিশনকেও এনশিওর করে। তো এই জন্য কিন্তু আমাদের মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল খুবই জরুরি একটা নেটওয়ার্কের মধ্যে মাল্টিপল ডিভাইসের মধ্যে ইনফরমেশন বা ডেটাকে শেয়ার করার জন্য। তো এই যে আমরা মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল দেখলাম, তো এই মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকলে 3টা ক্যাটাগরি আছে। 3 ক্যাটাগরিজ অফ মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকলস আর চ্যানেল পার্টিশনিং প্রোটোকল, র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল, টেকিং টার্ন প্রোটোকল।
এই তিনটা টাইপের বা তিনটা ক্যাটাগরির মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল কিন্তু আমাদের আছে। তো আসলে এই যে তিনটা টাইপ আছে বা তিনটা ক্যাটাগরি আছে, এগুলোকে আমরা এখন ডিটেলস জানি। ফার্স্টে হচ্ছে চ্যানেল পার্টিশনিং প্রোটোকল। এটা আসলে কী বা কীভাবে কাজ করে সেটা প্রথমে জেনে নিই। This divide the entire channel bandwidth among multiple users before transmission begin. অর্থাৎ এখানে নেটওয়ার্কের ব্যান্ডউইথকে আগে থেকেই ডিভাইসগুলোর মধ্যে ডিভাইড করে দেওয়া হয় চ্যানেল পার্টিশনিং যে প্রোটোকলটা সেটা ইউজ করে। তো এই যে ডিভাইড করে দেওয়া হয় ব্যান্ডউইথকে, এইগুলোর এক্সাম্পল হতে পারে TDMA, FDMA, CDMA। TDMA হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, FDMA হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, আর CDMA হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। TDMA কীভাবে কাজ করে? ইচ ইউজার গেটস এ ফিক্সড টাইম স্লট, অর্থাৎ প্রতিটা ইউজার একটা ফিক্সড টাইম স্লটকে তার মধ্যে ফিক্সড টাইম স্লটের মধ্যে তাকে ভেতরে দেওয়া হয় যে এই টাইমের ফ্রেমের মধ্যে আপনাকে এই কাজটা শেষ করতে হবে। তাহলে কি হয়, আমাদের ডেটাগুলোকে সিনক্রোনাইজ করা ইজি হয়, তাই না? মানে একজনের কাজ শেষ হলে আর একজন আসতে পারবে, এরকম টাইপের। এটাই হচ্ছে TDMA। এরপর হচ্ছে FDMA। FDMA হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ইচ ইউজার গেটস এ ফিক্সড ফ্রিকোয়েন্সি ব্যান্ড, অর্থাৎ প্রতিটা ইউজারের জন্য একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি ব্যান্ড দেওয়া হয়, যার কারণে সবাই কিন্তু সেম একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মধ্যে কাজ করতে পারে। ধরেন একজনকে যদি ফ্রিকোয়েন্সি বেশি দেওয়া হয় আর একজনকে যদি কম দেওয়া হয়, সেক্ষেত্রে কী হবে, একজন ফাস্ট কাজ করতে পারবে, আর একজনকে ফ্রিকোয়েন্সি কম দেওয়ার কারণে কী হবে, সেখানে ডিলে ক্রিয়েট হবে, তাই না? এই জন্য সবার মধ্যে ইকুয়ালি ফ্রিকোয়েন্সিটা ডিভাইড করে দেওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। টাইমের পাশাপাশি ফ্রিকোয়েন্সিকে ডিভাইড করে দিতে হবে। আর CDMA হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ইচ ইউজার ইউজেস এ ইউনিক কোড টু ট্রান্সমিট ওভার দ্য সেম ফ্রিকোয়েন্সি, অর্থাৎ একটা ডিভাইস একটা ইউনিক কোড ব্যবহার করবে তার ওভারঅল যেই ট্রান্সমিশন থাকবে মিডিয়াম থাকবে তার মধ্য দিয়ে, সে তার ইউনিক কোডটা দিয়ে ইউনিকলি টাইম স্লট পাবে এবং তার ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা পাবে। তো এটাই ছিল চ্যানেল পার্টিশনিং প্রোটোকল। এখন আমরা দেখব 2 নম্বর যে ক্যাটাগরি ছিল সেটা, এই যে র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল। তো র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল কি, আসলে এখন আমরা সেটা দেখি। তা আসলে এখন দেখি র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল এটা আসলে কীভাবে কাজ করে। ডিভাইস ট্রান্সমিট whenever they have data and deal with collisions afterwards, অর্থাৎ এখানে ডিভাইসগুলোর মধ্যে যখন ডেটা থাকে, ডেটা তাদের মধ্যে অ্যাভেলেবল থাকে, সেক্ষেত্রে তারা ডেটাকে ট্রান্সমিট করতে পারে। সেখানে যদি কোনো কলিশন ক্রিয়েট হয়, অর্থাৎ ডেটা ট্রাফিক ক্রিয়েট হয়, সেক্ষেত্রে তারা পরবর্তী টাইমে ঠিক করে নিতে পারে এই র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকলের মাধ্যমে। তো র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকলের মধ্যে আবার 2টা সাব প্রোটোকল আছে, একটা হচ্ছে ALOHA প্রোটোকল আর একটা হচ্ছে CSMA প্রোটোকল। এগুলো হচ্ছে আমাদের র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকলের মধ্যে 2টা সাব প্রোটোকল। তো প্রথমে হচ্ছে দেখি যে ALOHA প্রোটোকল যেটা, সেটা এটা হচ্ছে সবচেয়ে সিম্পল একটা প্রোটোকল। আর CSMA যে প্রোটোকলটা সেটা হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল। এটা আবার 2টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে CSMA উইথ কলিশন ডিটেকশন প্রোটোকল, অর্থাৎ তারা কলিশন ক্রিয়েট হলে বা ডেটা ট্রাফিক তৈরি হলে সেটাকে ডিটেক্ট করতে পারে। তো এটাকে ডিফাইন করা হচ্ছে CSMA/CD, অর্থাৎ কোহিশন ডিটেকশন, কলিশনকে ডিটেক্ট করতে পারে বলে এটাকে CD দেওয়া হয়েছে। এবং এটার এক্সাম্পল হচ্ছে ইথারনেট। ডিভাইসকে চেক করে যে নেটওয়ার্ক নেটওয়ার্ক ফ্রি আছে কিনা, এটাই হচ্ছে মেনলি CSMA-র কাজ। কারণ আমি যে একটুকে বললাম যে র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল কী করে, তাদের কাছে যদি ডেটা অ্যাভেলেবল থাকে সেক্ষেত্রে তারা ডেটাকে ট্রান্সমিট করে দেয়। তারা কিন্তু চেক করে না ফার্স্টেই যে ওখানে কোনো কলিশন বা ডেটা ট্রাফিক আছে কি না। তো পরবর্তীতে তারা CSMA যে প্রোটোকলটা সেটাকে ইউজ করে ওই কলিশন যদি থাকে সেটাকে ডিটেক্ট করে এবং সেটাকে অ্যাভয়েড করে। তো এটা গেল হচ্ছে কলিশন ডিটেকশন প্রোটোকল। আর এটা হচ্ছে CSMA উইথ কলিশন অ্যাভয়েডেন্স প্রোটোকল। এটা হচ্ছে CSMA/CA। CA অর্থাৎ হচ্ছে কলিশন অ্যাভয়েডেন্স, কলিশনকে কীভাবে অ্যাভয়েড করা যায় সেটাকে নিয়েই মেনলি এটা কাজ করে। এটাকে চেক করে যে নেটওয়ার্ক কি ফ্রি আছে কি না। এটার এক্সাম্পল হতে পারে কলিশন অ্যাভয়েডেন্সের এক্সাম্পল হতে পারে ওয়াইফাই, আর কলিশন ডিটেকশনের এক্সাম্পল হতে পারে ইথারনেট। এটাই ছিল র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল। এখন আমরা দেখব লাস্ট যে ক্যাটাগরিটা ছিল সেটা হচ্ছে টেকিং টার্ন প্রোটোকল। তো এখন আমরা দেখব টেকিং টার্ন প্রোটোকল। ইচ ডিভাইস টেক্স এ টার্ন টু অ্যাক্সেস দ্য মিডিয়াম ইন অ্যান অর্গানাইজড ম্যানার, অর্থাৎ
আমরা যখন মাল্টিপল ডিভাইসকে একসাথে ট্রান্সমিট করতে যাব ডেটাকে, সেক্ষেত্রে কী হবে, এই টেকিং টার্ন প্রোটোকল একটা অর্গানাইজড ম্যানার ঠিক করে দেবে যে তাদের জন্য দুইটা প্রোটোকল সেট করবে। যেটা প্রোটোকল কি, একটা হচ্ছে পুলিং প্রোটোকল আর একটা হচ্ছে টোকেন পাসিং প্রোটোকল। অর্থাৎ পুলিং প্রোটোকলটা কী করবে, সেন্ট্রাল কন্ট্রোলার পুলস ইচ ডিভাইস, অর্থাৎ তারা একটা পুল ক্রিয়েট করবে সেন্ট্রাল কন্ট্রোল করার জন্য। সেই পুলের মধ্যে যারা হচ্ছে আগে থাকবে তাদেরকে আগে ডেটা ট্রান্সমিট করতে দেওয়া হবে, এটা একটা প্রোটোকল। আর আরেকটা হচ্ছে টোকেন পাসিং প্রোটোকল। এ টোকেন সার্কুলেটস গিভ ইন টার্ন টু দ্য হোল্ডার্স, অর্থাৎ এই টোকেন ডিভাইসগুলোর মধ্যে হচ্ছে চেক করবে, যার কাছে টোকেন থাকবে সে আগে ডাটা পাঠাবে, এর পরবর্তীতে যার কাছে থাকবে তখন সে পাঠাবে। এটাই হচ্ছে অর্গানাইজ ওয়েতে, মানে একটা সিরিজ আকারে তারা ঠিক করে দেয় যে কার পরে কে ডেটা ট্রান্সমিট করতে পারবে। তাহলে একসাথে কী হচ্ছে, এখানে আমাদের কোহেশনটাও কিন্তু এখানে মানে অ্যাভয়েড করা যাচ্ছে, বা এখানে ডিলেটাও হবে না, কারণ এখানে সিনক্রোনাইজ ওয়েতে একজনের পর একজনকে দুইটা ওয়েতে পুলিং প্রোটোকল আর টোকেন পাসিং প্রোটোকলের মাধ্যমে অর্গানাইজ করে দেওয়া হয়। অ্যাট এ গ্লান্স যদি বলতে চাই, ক্যাটাগরি ছিল তিনটা: চ্যানেল পার্টিশনিং, র্যান্ডম অ্যাক্সেস আর টেকিং টার্ন, তাই না? তো এখান থেকে আমরা কী বুঝলাম, চ্যানেল পার্টিশন কী করে, ডিভাইড দ্য চ্যানেলকে ডিভাইড করে। র্যান্ডম অ্যাক্সেস কী করে, ট্রান্সমিট র্যান্ডমলি, তারা ডেটা থাকলেই সেটাকে ট্রান্সমিট করে দেয়, আগে কিন্তু চেক করে না যে সেখানে কিন্তু ডেটা মানে কোলিশন হবে কি না। পরবর্তীতে তারা প্রোটোকল ইউজ করে সেটাকে অ্যাভয়েড করে, তাই না, বা ডিটেক্ট করে। এটা আমরা একটু দেখলাম র্যান্ডম অ্যাক্সেসে। আর টেকিং টার্ন প্রোটোকলে হচ্ছে 1/1 অ্যাক্সেস দেওয়া হয়। একটু যেটা দেখলাম যে পোলিং সিস্টেম বা টোকেন সিস্টেমে তারা অর্গানাইজড ওয়েতে সব ডেটাগুলোকে সিনক্রোনাইজ করে দেয় যে কার পরে কে যাবে সেইটা। এরপর হচ্ছে আমরা দেখব এই চ্যানেল পার্টিশনিংয়ের এক্সাম্পল, TDMA, FDMA, CDMA, মানে অ্যাট এ গ্লান্স আরেকবার আপনাদের জন্য বলছি। এরপর হচ্ছে র্যান্ডম অ্যাক্সেসে হচ্ছে ALOHA আর CSMA, এ যেটা হচ্ছে এক্সাম্পল। আর টেকিং টার্নে হচ্ছে পুলিং আর টোকেন রিং, মানে যে এই দুটো প্রোটোকলকে বলা হয়েছে। তো চ্যানেল পার্টিশনিং কী জন্য সবচেয়ে ভালো, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ট্রাফিক, অর্থাৎ ট্রাফিকটাকে কনস্ট্যান্ট আকারে দেওয়ার জন্য, যাতে কোথাও ট্রাফিক না লেগে যায়, সেই জন্য হচ্ছে চ্যানেল পার্টিশনিংটা খুবই ভালো। র্যান্ডম অ্যাক্সেস হচ্ছে লাইট বা ব্রাস্টলি ট্রাফিকের জন্য, মানে যদি লাইট বা ব্রাস্টলি ট্রাফিক থাকে সেক্ষেত্রে র্যান্ডম অ্যাক্সেসকে আমরা ইউজ করব। আর টেকিং টার্ন কখন ইউজ করব, মডারেট ট্রাফিক বা ফেয়ারনেস যখন আমাদের প্রয়োজন, সেক্ষেত্রে আমরা টেকিং টার্ন যেই প্রোটোকলটা সেটাকে ইউজ করব। তো এখন দেখব অ্যাড্রেস রিসলিউশন প্রোটোকল বা ARP। তো ARP স্ট্যান্ডস ফর অ্যাড্রেস রিসলিউশন প্রোটোকল। এটাকে যেটা দেখলাম, মানে অ্যাড্রেসকে রিসলিউশন করে যে প্রোটোকলটা ইউজ করে সেটাই হচ্ছে ARP। ইট ইজ এ কমিউনিকেশন প্রোটোকল ইউজড ইন কম্পিউটার নেটওয়ার্ক টু ফাইন্ড দ্য ম্যাক অ্যাড্রেস অফ এ ডিভাইস ফ্রম ইটস IP অ্যাড্রেস। অর্থাৎ যদি সহজভাবে বলতে চাই, ARP হচ্ছে এমন একটা প্রোটোকল যেটা ইউজ করে একটা ডিভাইসের IP অ্যাড্রেস থেকে তার ম্যাক অ্যাড্রেসকে খুঁজে বের করা হয়। ধরুন আপনার কম্পিউটার জানে একটা ডিভাইসের IP অ্যাড্রেস, কিন্তু ম্যাক অ্যাড্রেস জানে না, তখন সে ARP যে প্রোটোকলটা সেটাকে ইউজ করে সেই যে ডিভাইসটার ম্যাক অ্যাড্রেস সে জানে না সেটাকে সে খুঁজে বের করবে। এবং এই যে নেটওয়ার্কটা সেটা কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্ক বা LAN-এ ইউজ করা হয়। Why ARP is needed? In a local network like LAN, device communicate using MAC address, but applications and system usually use IP address to send data. So whenever our computer knows the IP address of another device but not its MAC address, it use ARP to find it. অর্থাৎ এই ARPটা আমি এটাকে বললাম যে এটা কোন নেটওয়ার্কে কাজ করে, লোকাল নেটওয়ার্কে বা LAN-এ কাজ করে, তাই না? তো লোকাল নেটওয়ার্কের মধ্যে যে ডিভাইসগুলো কমিউনিকেট করে তারা ইউজুয়ালি ম্যাক অ্যাড্রেস ইউজ করে কমিউনিকেট করে, বাট আমাদের যে অ্যাপ্লিকেশনসগুলো বা সিস্টেম যেটা আমরা ইউজ করি সেগুলো কিন্তু ম্যাক অ্যাড্রেস জানে না, তারা কিন্তু IP অ্যাড্রেস জানে ডেটাকে সেন্ড করার জন্য। তো যখন একটা কম্পিউটার একটা অন্য ডিভাইসের IP অ্যাড্রেস জানে বাট সেটা ম্যাক অ্যাড্রেস জানে না, তখন সে সেই ডিভাইসটা থেকে IP অ্যাড্রেসের পাশাপাশি ম্যাক অ্যাড্রেসকে জানার জন্য ARP যে প্রোটোকলটা সেটাকে ইউজ করে, যার ফলে সে কিনা তার ওই ডিভাইসটার IP অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেসটা খুব ইজিলি খুঁজে পায় এবং তাদের মধ্যে যে ইনফরমেশন বা ডেটা সেটাকে শেয়ার করতে পারে। তো এই কনসেপ্টটা আমরা আরেকটু ক্লিয়ার হব এখন একটা এক্সাম্পল দেখব সেটার মাধ্যমে। তাছাড়া আমরা এখানে এক্সাম্পল দেখি, তাহলে আমাদের এই ARP কনসেপ্টটা বুঝতে ইজি হবে। তো দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে।
দুইটা কম্পিউটার আছে, একটা প্রিন্টার আছে। সাপোজ কম্পিউটার এ তার কাজ করছে একটা এক্সেল শিট নিয়ে এবং সে সেটাকে প্রিন্ট করতে চায়। এখানে দেখেন সবগুলো ডিভাইসের, কম্পিউটার, প্রিন্টার বা যাই হোক না কেন, সবগুলো তো ডিভাইস, তাই না? সবগুলো ডিভাইসের আলাদা আলাদা আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস দেওয়া আছে। কিন্তু আমি একটাকে যেটা বললাম যে আমাদের সিস্টেম কিংবা যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো কিন্তু আইপি অ্যাড্রেস ছাড়া ম্যাক অ্যাড্রেসকে সে চিনে না, তাকে চেনাতে হবে এই এআরপি প্রোটোকল ইউজ করে। সেটা কীভাবে? যেমন ধরেন এই যে এ কম্পিউটার একটা এক্সেল শিট ক্রিয়েট করছে, সে চাচ্ছে প্রিন্টারের মাধ্যমে সেই এক্সেল শিটটাকে প্রিন্ট করতে। সেক্ষেত্রে কী হবে, আমাদের এ কম্পিউটার তার নেটওয়ার্কের মধ্যে, সাপোজ এটা একটা পুরো নেটওয়ার্ক, তার নেটওয়ার্কের মধ্যে যে যে ডিভাইসগুলো থাকবে সেগুলোর কাছে একটা ব্রডকাস্ট মেসেজ পাঠাবে। সেটা কি, যে তোমার কি যদি আইপি অ্যাড্রেস এটা থাকে তাহলে ম্যাক অ্যাড্রেসটা তাহলে কী হবে? যেমন ধরেন এই কম্পিউটারটা জানে যে প্রিন্টারের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.7। যখন একটা কম্পিউটার কোনো একটা প্রিন্টারের ডেটাকে সেন্ড করবে, সেক্ষেত্রে সে ডেস্টিনেশন আইপি আর ডেটা একসঙ্গে পাঠাবে। তো ডেস্টিনেশন আইপি হচ্ছে এইটা, এই যে প্রিন্টারের 1.7, এই যে 1.7, এবং ডেটাটা কি এক্সেল শিট, তাই না? এই দুটাকে সে একসঙ্গে যখন পাঠাবে এবং ব্রডকাস্ট আকারে দেখাবে যে যার আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা, সে আমাকে তার ম্যাক অ্যাড্রেস পাঠাও। কারণ আমি একটু আগে বললাম যে একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে ডিভাইসগুলো ম্যাক অ্যাড্রেস ইউজ করে ডেটা ট্রান্সমিট করে, তাই না? ট্রান্সমিট বা রিসিভ করে। তো সেক্ষেত্রে কী হবে, আইপি অ্যাড্রেসটাকে সে ব্রডকাস্ট হিসেবে যতগুলো ডিভাইস থাকবে ওই নেটওয়ার্কের মধ্যে সবগুলোকে পাঠাবে। যার আইপি অ্যাড্রেস এটা, সে আমাকে তার ম্যাক অ্যাড্রেসটা পাঠাও। তো প্রথমে হচ্ছে এ যাবে সির কাছে ব্রডকাস্ট মেসেজ হয়ে যে তোমার আইপি অ্যাড্রেস কি এইটা? তখন ও বলবে না, আমার আইপি অ্যাড্রেস হচ্ছে এটা না। তখন সে আবার কী করবে, আবার ব্যাকে এসে আবার আসবে এখানে সে জিজ্ঞেস করবে তোমার আইপি অ্যাড্রেস কি এইটা? তখন ও বলবে হ্যাঁ, আমার আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা। এবং তাহলে সে কী চাইছিল, যে যদি তোমার আইপি অ্যাড্রেস এইটা হয় তাহলে আমাকে ম্যাক অ্যাড্রেস পাঠাও, তাই না? তখন সে কী করবে, তখন সে বলবে হ্যাঁ, এটা আমার আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে আমার ম্যাক অ্যাড্রেস। তখন সে সেটাকে আবার কম্পিউটার এর কাছে পাঠিয়ে দিবে। এটাই হচ্ছে মেনলি অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকলের কাজ। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা এখানে ওই এক্সাম্পলটাই কথা আকারে লেখা আছে, দেখেন। হোস্ট এ ওয়ান্ট টু সেন্ড ডেটা টু হোস্ট বি, এই যে এটা হোস্ট এ, এটা হোস্ট বি, নোস বিস আইপি অ্যাড্রেস বাট নট ইটস ম্যাক অ্যাড্রেস। অর্থাৎ সে কি জানে, এই যে ডেস্টিনেশন আইপি জানে, ডেস্টিনেশন কোনটা, এ থেকে বি হচ্ছে প্রিন্টার, তাহলে এ হচ্ছে যাচ্ছে প্রিন্টারের এই এক্সেল শিটটাকে প্রিন্ট করতে, এর ডেস্টিনেশন পয়েন্ট, তাই না? এর আইপি অ্যাড্রেসটা সে জানে বাট ম্যাক অ্যাড্রেস সে জানে না, এটাকে যেটা বললাম। তখন কি করবে, হোস্ট এ ব্রডকাস্ট অ্যান্ড এআরপি রিকোয়েস্ট টু দ্য নেটওয়ার্ক, অর্থাৎ সে নেটওয়ার্কের মধ্যে একটা ব্রডকাস্ট এবং এআরপি রিকোয়েস্ট পাঠাবে। এই যে এটাকে যে কথাটা বললাম যে হু হ্যাজ আইপি 192.168.1.7, টেল মি ইয়োর ম্যাক অ্যাড্রেস। আমি এটাকে বললাম যে আমাদের ডেস্টিনেশন আইপি এবং ডেটাটাকে সে পাঠাবে এবং সবাইকে চেক করবে যে কার আইপি হচ্ছে এই যে এই আইপিটা আমাদের প্রিন্টারের, তাই না? সে ডেস্টিনেশন আইপিটা দিয়ে চেক করবে যে কার আইপির সাথে এই আইপিটা মিলে, এবং যার সঙ্গে মিলবে তার থেকে সে ম্যাক অ্যাড্রেসটা নিয়ে নিবে, যাতে সে লোকাল নেটওয়ার্কের মধ্যে ডিভাইসগুলোর মধ্যে ডেটাকে ট্রান্সমিট বা রিসিভ করতে পারে, তাই না? এই কাজটা এখানে একটাকে বললাম। তখন কি হবে, এই যে এই ডিভাইসটা তখন কী করবে, দ্য ডিভাইস দ্যাট আইপি রেসপন্ড উইথ ইটস ম্যাক অ্যাড্রেস, অর্থাৎ সে তার আইপিটাকে বলবে যে হ্যাঁ এটা হচ্ছে আমার আইপি, এবং তার জন্য সে ম্যাক অ্যাড্রেসটা দিয়ে দেবে। কারণ এখানে বলা ছিল যে যদি এই আইপিটা হয় তাহলে তোমার ম্যাক অ্যাড্রেসটা বলো, তাই না? সেই জন্য সে ম্যাক অ্যাড্রেসটা বলে দিচ্ছে। তখন কি হবে, তখন সেই হোস্ট বুঝতে পারবে যে এটা হচ্ছে তার ডেস্টিনেশন বা এটাই হচ্ছে প্রিন্টার। সে এখানে যদি ডেটাকে বা এক্সেল শিটটাকে ট্রান্সমিট করে, সেক্ষেত্রে সে এখান থেকে এক্সেল শিটটা প্রিন্ট আউট করতে পারবে। তখন হচ্ছে হোস্ট এ সেভস দিস আইপি ম্যাপিং ইটস এআরপি ক্যাচ, অর্থাৎ তখন সে ওইখানে ডেটাটাকে বা এক্সেল শিটটাকে ট্রান্সমিট করে দেবে যাতে ওই এক্সেল শিটটা সে প্রিন্ট করতে পারে। আমি এতক্ষণ যে এক্সাম্পলটা বললাম এখানে সে কথাগুলো লেখা আছে। তো আশা করি এআরপি বা অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল কীভাবে কাজ করে সেটা আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি কার কোনো কোশ্চেন থাকে বা ওভারঅল ভিডিওতে আমি যে টপিকগুলো দেখাইছি সেগুলোতে আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।